চল। তো খাতায় লিখবে যে আমরা যে পরিপাক নালীগুলো পড়বো তার কি কি সঙ্গে আমরা ডিল করব। আগের দিনও বলেছিলাম অবস্থান, গঠন আর কাজ। অবস্থান জানতে হবে, গঠন জানতে হবে আর কাজ জানতে হবে। তো প্রথমেই আসছে গলবিল। গলবিল কি? গলবিল হচ্ছে মুখবিবরের পরবর্তী অংশ। গলবিল মুখবিবরের পরবর্তী অংশ। থামো জাস্ট 1 মিনিট। তো এটা মুখবিবরের পরবর্তী অংশ, যেখান থেকে আমাদের মুখটা এন্ড হচ্ছে তারপর থেকে শুরু হচ্ছে গলবিল। আচ্ছা, তো হ্যাঁ, আগের দিন যে হোমওয়ার্কটা দিয়েছিলাম সেই হোমওয়ার্কটা করেছো? কত এসেছে? 20 আসবে টোটাল। 2102 2102 ইন্টু 2 করবে, উপরে 10 হবে, নিচেও 10 হবে। 10 আর 10 যোগ করলে হবে 20। এটা পেশিময় ফানেলের মতো দেখতে হয়। এর দৈর্ঘ্য প্রায় 12 থেকে 14 সেন্টিমিটার। দৈর্ঘ্য কত হয়? প্রায় 12 থেকে 14 সেন্টিমিটার। তো বেসিক্যালি এটা একটা কমন প্যাসেজ। কিসের একটা কমন প্যাসেজ? ফুড আর এয়ার। খাদ্যবস্তু এবং বায়ু চলাচল করার একটা কমন রাস্তা হচ্ছে এই গলবিল। মানে এই রাস্তা দিয়ে পড়ে, যেদিক দিয়ে আমরা অক্সিজেন গ্রহণ করছি বা কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি, এই যে বায়ু আদান প্রদান ঘটছে, এইটারও রাস্তা এটা। প্লাস আমরা যে খাবার গ্রহণ করছি ওটারও সেম। আমি আগের দিন এক্সাম্পল দিয়ে বুঝিয়েও দিয়েছিলাম, এই যে সর্দির এক্সাম্পলটা দিয়েছিলাম। তো ওই গলবিল 3 প্রকারের হয়: নাসা গলবিল, মুখ গলবিল আর হাইপোগলবিল। নাসা গলবিল, মুখ গলবিল, হাইপোগলবিল, 3 ধরনের গলবিল হয়। তাহলে কমন প্যাসেজ, ইটস আ কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। মুখবিবরের পরবর্তী অংশ পেশিময় ফানেলের মতো দেখতে হয়। এর দৈর্ঘ্য প্রায় 12 থেকে 14 সেন্টিমিটার হয়। 12 থেকে 14 সেন্টিমিটার হয়। ছবিটা মেবি তোমরা নাও বুঝতে পারো, মানে আঁকতে হয়তো অসুবিধা হতে পারে, তো না আঁকলেও চলবে। শুধু এটা যেখানে বোঝো যে এটা হচ্ছে আমাদের নাক, ঠিক আছে, আর এটা আমি এঁকেছি আমাদের মুখ। তো মুখ দিয়ে কি যাচ্ছে? আমরা খাবার খাচ্ছি। নাক দিয়ে কি যাচ্ছে? বায়ু। তো নাকের ওখানে দিয়েছি বায়ু, এখানে মুখের এখানে ফুড। এইটুকুনি ক্লিয়ার সবার? বায়ু আর ফুড। এবারে বায়ু আর ফুড যে কমন রাস্তা, এই যে কমন রাস্তাটা, ঠিক এই জায়গাটাকে আমরা বলবো গলবিল। এই জায়গাটাকে, ঠিক আছে, এই জায়গাটাকে বলা হয় গলবিল। তার মধ্যে আবার 3টে ভাগ। যেটা নাকের কাছে রয়েছে তাকে বলা হয় নাসা গলবিল। যেটা মুখের কাছে থাকে মাঝখানটাতে তাকে বলা হয় মুখ গলবিল। আর মুখ গলবিলের নিচে হাইপো, হাইপো মানে হচ্ছে নিচে, তো মুখ গলবিলের নিচেরটাকে বলা হয় হাইপোগলবিল। এই 3 প্রকারের হয়। কি বললাম? একটা হচ্ছে নাকের কাছে থাকে, এ বাবা কি হলো, একটা হচ্ছে নাকের কাছে থাকে, যেটাকে বলবো আমরা নাসা গলবিল। নাসা গলবিল মুখের কাছে, মুখ গলবিল। মুখের নিচে যেটা থাকে হাইপোগলবিল। ঠিক আছে, 3টে গলবিল। তাহলে কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। খাদ্যবস্তু এবং বায়ু চলাচলের একটা কমন পথ হলো এই গলবিল, যেটার দৈর্ঘ্য প্রায় 12 থেকে 14 সেন্টিমিটার। এটা পেশিময় হয়, অর্থাৎ এখানে মাসেলস থাকে, পেশি থাকে।
আর দেখতে কেমন হয়? অনেকটা ফানেলের মতো। ফানেল, ফানেল তো সবাই দেখেছো, সেই ফানেল টাইপের হয়। এবারে নিচে একটা জিনিস ভালোভাবে বোঝো, এখানে দুটো রাস্তা আছে, এখানে দুটো রাস্তা আমি ড্র করেছি। একটা হচ্ছে ট্রাকিয়া, ট্রাকিয়া, আর একটা হচ্ছে খাদ্যনালী। দুটো রাস্তা আছে। ট্রাকিয়া দিয়ে কি যাচ্ছে? বায়ু চলাচল করে, আর খাদ্যনালী দিয়ে খাদ্য চলাচল করে। তাহলে বায়ু আর খাদ্যনালী। এবারে ব্যাপারটা হচ্ছে যে কি, কখনো কখনো আমরা দেখি যে খেতে খেতে আমরা বিষম খাই বা আমাদের প্রচন্ড কাশি হয়। কেন? কারণ খাদ্যবস্তু ভুল করে ট্রাকিয়াতে চলে যায়, আমাদের শ্বাসনালী। তো খাদ্যবস্তু খাদ্য নালীতে প্রবেশ না করে যদি সেটা তোমার হচ্ছে যে শ্বাসনালীতে প্রবেশ করে, তখন আমাদের অস্বাভাবিক অবস্থা তৈরি হয় এবং সেই অস্বাভাবিকতা থেকে একটা কাশি হয়। বোঝা গেল? তো কি হয়, এখানে একটা ঢাকনার মতো বা মানে একটা কি বলবো, ফ্ল্যাপ টাইপের গঠন থাকে। এই ঢাকনাটাকে বলা হয় এপিগ্লোটিস। এপিগ্লোটিস। যখন আমরা খাবার খাই তখন সেটা আমাদের শ্বাসনালীকে বন্ধ করে রাখে। যখন আমরা খাবার খাই তখন শ্বাসনালীকে বন্ধ করে রাখে। যদি খেতে খেতে কথা বলি তাহলে কি হবে? এই এপিগ্লোটিসটা শ্বাসনালীকে বন্ধ রাখতে পারবে না, এটা খোলা থাকে। তো কোনো কারণে যদি খোলা থাকে তাহলে খাবারটা ভুল করে শ্বাসনালীতেও চলে যেতে পারে, আর তখন গন্ডগোল হয়ে যায়। মাথায় ঢুকলো সবার? বুঝতে পেরেছো? আরেকবার আমি বলছি, আমরা স্টাডি করছি হচ্ছে গলবিল, যার ইংরেজি নাম হলো ফেরিংস। কি নামের? ফেরিংস। ব্র্যাকেট লিখতে পারো, PHARYNX, ফেরিংস। মুখ বিবরের এটি পরবর্তী অংশ। এটা পেশিময় হয়, মাসেলস থাকে, যে মাসেলসগুলো কি হয়, সংকোচনে সাহায্য করে। ফানেলের মতো এটা দেখতে হয়, দৈর্ঘ্য প্রায় 12 থেকে 14 সেন্টিমিটার। এটাকে এক কথায় আমরা কি বলতে পারি, যে ইট ইজ ইট ইজ আ কমন প্যাসেজ ফর ফুড অ্যান্ড এয়ার। ছবি আমরা দেখব, নাক দিয়ে বায়ু, মুখ দিয়ে ফুড, এই দুটো যে কমন রাস্তাতে মিলিত হচ্ছে সেটাই হলো গলবিল, যেটা 3 প্রকারের আমরা বলতে পারি। নাসা গলবিল, মুখ গলবিল, হাইপো গলবিল। হাইপো শব্দের অর্থ হলো নিচে, যে কোনো জায়গাতে। হাইপো, যেমন হাইপোথ্যালামাসও আমরা নাম শুনেছি। তো চ্যাটে গল্পটা না করে একটু পড়াশোনাটা মন দাও। চিলিয়ে চিলিয়ে কথাগুলো বলছে, শোনার কোনো কোনো ব্যাপার নেই। নিজের মতো গল্পে লেগে আছে, তৃপ্তি কি বললো, ও কি বললো, সঞ্জিতা কি বললো, হ্যাঁ হু এই করো, পড়াশোনা করতে হবে না। নাসা গলবিল, মুখ গলবিল আর হাইপো গলবিল। তো হাইপো মানে হচ্ছে নিচে, যেমন থ্যালামাসে আমরা দেখেছি, থ্যালামাসের নিচে গিয়ে থাকে হাইপোথ্যালামাস। ট্রাকিয়াটা হচ্ছে শ্বাসনালী, শ্বাসনালী, যেদিক দিয়ে আমাদের শ্বাস বায়ু পরিবাহিত হয়। খাদ্যনালী বা ইসোফেগাস বলা হয়, বা গ্রাসনালী। খাদ্যনালীর আরেকটা নাম হলো গ্রাসনালী বা ইসোফেগাস, যেদিক দিয়ে খাদ্য পরিবাহিত হয়। তাহলে এখানে যে একটা ফ্ল্যাপ টাইপের গঠন থাকে তাকে কি বলা হয়? এপিগ্লোটিস বলা হয়। কি? এপিগ্লোটিস বলা হয়। এপিগ্লোটিস। ঠিক আছে? দেখো এই ছবিটা ভালোভাবে তাহলে একটু বুঝতে পারবে। এই যে এখানে একটা ফ্ল্যাপ মতো গঠন রয়েছে, এই যে এটাই হচ্ছে এপিগ্লোটিস। এপিগ্লোটিস। এই এপিগ্লোটিসের নিচের অংশ থেকে এই পর্যন্ত এটাকে বলা হয় ল্যারিংস, যেটা ভয়েস তৈরি করে, বলা হয় ভয়েস বক্স বা সাউন্ড বক্স। এই অংশটা হলো ল্যারিংস, যেটা আমরা আগের দিন পড়ছিলাম। দেখো লেখা আছে এখানে গ্লোটিস। তো এখানে এরকম একটা অংশ থাকে যেটাকে বলা হয় গ্লোটিস, যেখান থেকে মেনলি কি হয়, ভয়েস তৈরি হয়।
তো তারপর হচ্ছে যে এই গ্লোটিস হচ্ছে ভোকাল কোড। তো বেসিক্যালি এখান থেকে কি হয়, আমাদের সাউন্ড প্রডিউস হয়, সাউন্ড তৈরি হয়। যাই হোক, এবার এই যেখানে দেখতে পাচ্ছ রাউন্ড লাইক স্ট্রাকচার রয়েছে, রিং, রিং এর মতো, রিং লাইক স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা হলো ট্রাকিয়া। কি এটা? ট্রাকিয়া। এবারে এই দিক থেকে আরেকটা রাস্তা যাচ্ছে, এই দিক থেকে আরেকটা রাস্তা, তো এখানে ছবিতে ভালোভাবে নেই। এটা হচ্ছে ইসোফেগাস বা খাদ্যনালী, খাদ্যনালী। সো এটা খাদ্যনালী, এটা হচ্ছে শ্বাসনালী, দুটো পাশাপাশি থাকে। তো এটা কি লেখা হলো সবার? লেখা হলে একটু কনফার্ম করবে। লেখা হলো এটার? তারপর হচ্ছে গ্রাসনালী বা খাদ্যনালী বা ইসোফেগাস বা ইসোফেগাস। ইসোফেগাস। তো এটা গলবিলের পরবর্তী অংশ, এটাকে ফুড পাইপও বলা হয়, ফুড পাইপ। এই খাদ্যবস্তু যেহেতু এদিক দিয়ে সরবরাহ হয়। তারপর এর দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার। এটা নলাকার হয়, পেশিময়, কোনো পরিপাককারী উৎসেচক এখানে থাকে না। খাদ্যনালী মানে বুঝতেই পারছো, খাদ্য পরিবাহিত হয়, এর মাধ্যমে খাদ্য পরিবাহিত হয়। খাদ্য কোথায় যায়? খাদ্য পাকস্থলিতে প্রবেশ করে, থলিতে প্রবেশ করে, খাদ্য পাকস্থলিতে প্রবেশ করে। লিখলে সবাই? খাদ্যনালী সম্পর্কে কারো কোনো ডাউট আছে? মনে রাখবে একটা কথা, যখনই তোমরা কোথাও না ফেগো শব্দটা পাবে, ফ্যাগো, ফ্যাগো, হ্যাঁ, ফয় জফলা আকার, গয়ে অকার, ফ্যাগো। তো ফ্যাগো মানে বোঝায় ভক্ষণ করা, কোনো খাদ্যবস্তু ভক্ষণ করা, খাদ্য ভক্ষণ, বুঝলে? যেমন হচ্ছে যে ফ্যাগোসাইটোসিস একটা পদ্ধতি পাবে, শুনবে কোথাও, যে ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে ব্যাকটেরিয়া ধ্বংস করে। আমাদের লিভারের মধ্যে যে সেল থাকে, যে সেলসগুলিকে বলা হয় কুফার সেল,
তো সেই কুফার সেল ফ্যাগোসাইটোসিস পদ্ধতিতে। তার মানে কি বোঝা যাচ্ছে যে ফ্যাগো এই টার্মটা কি রেফার করছে? এই টার্মটা রেফার করছে খাদ্যবস্তু ভক্ষণ করা। তাই এখানে এই যে ইসোফেগাস, ফেগাস শব্দটা কেন এখানে রয়েছে? ক্লিয়ার? শুধু ফ্যাগোসাইটোসিসটা, আরো এরকম অনেকই রয়েছে, যেমন ম্যাক্রোফাজ। ম্যাক্রোফাজরাও তোমার ফ্যাগোসাইটোসিস পদ্ধতি সম্পন্ন করে। বোঝা গেল? তো বেসিক্যালি কঠিন জাতীয় পদার্থ পদ্ধতিতে ধ্বংস হয়। ফ্যাগো কি রেফার করছে? ক্লিয়ার? আরেকবার দেখে নিই আমরা যে এটা হলো গলবিলের পরবর্তী অংশ। এর দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার। এটি নলাকার হয়, পেশিময় হয়, কোনো পরিপাককারী উৎসেচক থাকে না, খাদ্য পরিবাহিত হয়, খাদ্য পাকস্থলিতে প্রবেশ করে। এটা হলো গ্রাসনালী বা খাদ্যনালী বা ইসোফেগাস। এর পরে আসে পাকস্থলী, যার ইংরেজি নাম হলো স্টমাক। পাকস্থলী বা স্টোমাক। স্টমাক। এই যে আমরা বলি আর খেতে পাচ্ছি না, পেটটা ভরে গেছে, এই যে বলি আমরা পেটটা ভরে গেছে, এটা বেসিক্যালি সেই পেট। বুঝলে তো? তাই আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে খাবারটা যেখানে যায় প্রাথমিক অবস্থাতে খাদ্যনালীর পরে, তা হলো পেট। পেট ভরে গেছে মানে আমাদের আর খাদ্যবস্তু সঞ্চয় করার মতো জায়গা নেই শরীরের মধ্যে। তাহলে পেটের মধ্যে কি হয়, সাময়িকভাবে, অর্থাৎ স্টমাকের মধ্যে সাময়িকভাবে খাদ্যবস্তু সঞ্চিত থাকে। বোঝা গেল? এবার অনেক সময় কি হয়, আমরা আমাদের যেটা একটা লিমিট রয়েছে, এই লিমিটের বাইরেও খাই। মানে খাদ্যবস্তু পাকস্থলীতে ধারণ করার একটা সবার আলাদা আলাদা ক্ষমতা থাকে। বুঝতে পারলে? এক একজনের, যারা ধরুন একটু রোগা পেটকা হয়, তাদের ধরুন হচ্ছে ক্ষমতা কম হবে, যাদের সাইজটা বড় হবে তাদের এক কথা সাইজের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে? অনেক সময় দেখবে যারা অনেকটা তোমার স্লিম, স্লিম হওয়া সত্ত্বেও কিন্তু তারা অনেকটা খাবার কিন্তু ইনটেক করতে পারে, সে ব্যাপারটা আলাদা। তো সাইজের উপর ডিপেন্ড করছে। আর ইলাস্টিসিটি কি হয়, এটা ইলাস্টিক প্রকৃতির হয়। ইলাস্টিক প্রকৃতির মানে কেমন ব্যাপারটা বোঝাচ্ছে, যে যেটা তোমার ধারণ করার ক্ষমতা তার বাইরে গিয়েও সে কিন্তু আরো আহ, প্রসারিত হতে পারে এবং প্রসারিত হয়ে আরো খাবার ইনটেক করতে পারে। যেমন মনে করো যে একটা বেলুন, সেই বেলুনের মধ্যে ইলাস্টিসিটির ব্যাপার থাকে, ইলাস্টিক হয়। তুমি যতটা ফুলবে, হ্যাঁ একটা লিমিট পর্যন্ত মানে আবার পুরো ফেটে যাবে, লিমিট পর্যন্ত থাকে। কিন্তু হ্যাঁ, আমরা সেটাকে নিজের ইচ্ছে মতো ফোলাতে পারি, কমাতেও পারি, ফোলাতে পারি। তো আমাদের পেটটাও ঠিক সেরকম, আমরা চাইলেই সেটাকে কিন্তু কন্ট্রোল করতে পারি। যাই হোক, তো খাদ্যনালীর এটা পরবর্তী অংশ, ইংরেজি যে আকৃতির হয়, যে শেপড। দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, প্রস্থ 10 সেন্টিমিটার। এ চারটি অংশ থাকে, একটা ফান্ডাস, তারপর কার্ডিয়াক, তারপরে বডি এবং পাইলোরিক। ফান্ডাস, কার্ডিয়াক, বডি আর পাইলোরিক, এই চারটে অংশ থাকে পাকস্থলীর। তাহলে পাকস্থলী হলো কি, খাদ্যনালীর পরবর্তী অংশ। ইংরেজি যে আকৃতির এটা হয়, এখানে এখানে খাদ্যবস্তু সাময়িকভাবে সঞ্চিত থাকে এবং আংশিকভাবে খাদ্যবস্তু পরিপাক হয়। এখানে আংশিকভাবে খাদ্যবস্তু পরিপাক হয়। তার মানে আমরা পেটে হাত দিলাম আর আমরা বলি না, "ইস, আমার পেটটা কত বড় হয়ে গেছে"। পুরোটা কিন্তু স্টমাক নয়, খাদ্যনালীর পরবর্তী অংশটুকুই শুধু স্টমাক। যদি পুরোটা আমাদের স্টমাক হতো, তাহলে তো আমরা অনেক খাবার খেতে পারতাম, অনেক, আরো অনেক কিছু গ্রহণ করতে পারতাম। আমরা পারি না কেন অতটাও? তোমার এটা কখনো মনে হয় না যে একটা মানুষ, মনে করো, ঠিক আছে, ধরে নাও এটা একটা মানুষ,
কথার মানে বলছি জাস্ট। এটা মনে করো একটা মানুষ। তো এই মানুষটা যদি আমি এখান থেকে শুরু করি, স্টার্ট হচ্ছে এই পর্যন্ত, এই পর্যন্ত যদি হয়, তাহলে এটা কি পুরোটাও পেট? আমরা যদি ভাবি যেটা পুরোটা পেট, তাহলে তো অনেক খাবার এখানে ঢুকতো, এখানে তো অনেক খাবার ঢুকতো, কিন্তু হয় না তো অতটা। কেন বলো তো? কারণ স্টোমাকটা ধরো না এই পর্যন্ত আছে, এইটুকুনি তো স্টোমাক, পুরোটা থরি না স্টোমাক। বাকি অংশে কি কি আছে? বাকি অংশে তোমার ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত্র আছে, সেখানে খাদ্যবস্তু সঞ্চয় হয় না। সেখানে কি হয়? সেখানে তো একেবারে পরিপাক শুরু হয়ে যায়। কথাটা বুঝতে পারলে? এখানে পরিপাক শুরু হয়, তারা খাদ্যবস্তু সঞ্চয় করে রাখে না। এছাড়া অন্যান্য আরো অভ্যন্তরীণ অঙ্গ রয়েছে আমাদের, অগ্নাশয়, প্লীহা, যকৃৎ, এগুলো তো আছে। স্টমাকের মধ্যে খাদ্যবস্তু সঞ্চিত থাকে। বুঝতে পারলে সবাই কি বললাম? তাই জন্য এই পুরো যে অংশটা, পুরো অংশটাকে কি বলা হয়? অ্যাবডোমেন বলা হয়। আমার পুরোটা কিন্তু পেট নয়, পেট আর অ্যাবডোমেন আলাদা। অ্যাবডোমেনের বাংলা নাম হচ্ছে উদর গহ্বর। কি? উদর, উদর গহ্বর। তো পুরো যে বললাম একটু ছবি দেখিয়ে, আর ছবিটা আঁকছি না, তো পুরোটা হচ্ছে আমাদের উদর গহ্বর। তার মধ্যে নাভির উপরেরটাকে বলবো আমরা লো, আপার অ্যাবডোমেন। কি বলবো? ঠিক নাভির উপরের দিকটা আপার অ্যাবডোমেন, আর নিচের দিকটাকে আমরা বলবো লোয়ার অ্যাবডোমেন। আপার অ্যাবডোমেন, লোয়ার অ্যাবডোমেন। এবার ডাক্তারের কাছে গিয়ে বলবে না যে আমার পেটে ব্যথা হচ্ছে, তুমি ডিরেক্ট বলতে পারো যে আমার আপার অ্যাবডোমেনে পেইন হচ্ছে বা আমার লোয়ার অ্যাবডোমেনে পেইন হচ্ছে, এইভাবে স্পেসিফিক্যালি বলবে। তাহলে ওনারও বুঝতে সুবিধা হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে পাকস্থলিতে খাদ্যবস্তু সঞ্চিত থাকে। পাকস্থলী কিরকম দেখতে হয়? পাকস্থলী দেখতে এটা হলো খাদ্য নালী, এটা এইভাবে করে নিচে এসে এরকম, এটাও কিন্তু এটা নালী। আমরা কিন্তু পরিপাক নালী পড়ছি, এটাও কিন্তু এক প্রকারের নালী। কিন্তু এই নালীটা মানে পাকস্থলীটা এখানে এসে প্রসারিত হয়ে গেছে, কিন্তু এটাও একটা নালী। পুরোটা কিন্তু একটা নালী চলছে। কথাটা বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? মনে করো যে এটা একটা নালী চলছে পুরোটা। জাস্ট ইমাজিন, এটা পুরোটা একটা নালী। এই এখান থেকে স্টার্ট হচ্ছে, এটা মুখ, আর এই পর্যন্ত। তাহলে দেখতে পাচ্ছ এটা কিন্তু একটা নলাকার অংশ, তো এটা পাইপের মতো তো একটা অংশ। ব্যাস। তো আমাদের দেহের অভ্যন্তরে এরকম পাইপের মতোই রয়েছে। এবার এটা কোনো কোনো জায়গাতে গিয়ে বিভিন্ন সাইজের রয়েছে। এটা মেবি যদি পাকস্থলী হয় তাহলে এরকম হয়ে গেছে। তারপর নিচে আরো পেঁচিয়ে পেঁচিয়ে গেছে এই পাইপটা। এই যে পেঁচানো অংশটা, এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। পেঁচিয়ে 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 গেছে, এটাকে বলা হয় ক্ষুদ্রান্ত। তাহলে পাকস্থলীর চারটে অংশ, একটা ফান্ডাস। তো ফান্ডাস মানে কি বোঝায়? ফান্ডাস মানে বোঝায় ফাঙ্গাস শব্দ। ফাঙ্গাস থেকে ফান্ডাস এসছে, আর ফাঙ্গাস বলতে বোঝায় ব্যাঙের ছাতা। পাকস্থলীর এই দিকটা ব্যাঙের ছাতার মতো দেখতে হয়, এই সাইডটা ব্যাঙের ছাতার মতো দেখতে হওয়ায় এটাকে বলা হয় ফান্ডাস। ফান্ডাস বলা হয়। কার্ডিয়াক মানে সবসময় মনে রাখবে হৃৎপিণ্ডের কাছে বোঝায়। যে অংশটা পাকস্থলীর হৃৎপিণ্ডের নিকটে থাকে তাকে কার্ডিয়াক অংশ বলা হয়। আর হৃৎপিণ্ড এই দিকটাতে থাকে, এই সাইডে হৃৎপিণ্ড থাকে, তাহলে এই সাইডটাকে বলা হবে কি? কার্ডিয়াক। কার্ডিয়াক মানে হৃৎপিণ্ড বোঝায়। তারপরে মেইন যে অংশটা গেল বডি, পাইলোরিক। পাইলোরিক অংশ বলা হয় শেষ অংশটাকে, শেষ প্রান্ত। শেষ প্রান্ত যেটা ক্ষুদ্রান্তের কাছে গিয়ে পৌঁছেছে, ক্ষুদ্রান্ত। কারণ পাকস্থলীর নেক্সট যে পার্ট তাহলে ক্ষুদ্রান্ত, তো যে নেক্সট পার্টটা ক্ষুদ্রান্ত মানে এই অংশটা, এই জায়গাটা ক্ষুদ্রান্তে গিয়ে প্রবেশ করছে, এইভাবে করে ক্ষুদ্রান্তে গিয়ে প্রবেশ করছে, তো ওই অংশকে বলা হয় পাইলোরিক অংশ। তাহলে শোনো আরেকবার, ফান্ডাস হচ্ছে এটা যেটা ব্যাঙের ছাতার মতো অংশ, ছবি আছে, দেখাবো ছবিটা পরের পেজে।
কার্ডিয়াক মানে যেটা হৃৎপিণ্ডের কাছে অবস্থান করে, বডি হচ্ছে যেটা মেইন অংশ, আর পাইলোরিক হচ্ছে যে অংশটা ক্ষুদ্রান্তে এবারে প্রবেশ করছে, সেই লাস্ট পার্টটাকে বলবো পাইলোরিক। বোঝা গেল সবার? মাথায় ঢুকেছে? কি বলছো? স্লিম বলতে মনে পড়ছে, আমি না আগে অনেক স্লিম ছিলাম, ঠিকঠাক ছিলাম, এখন কেমন মোটা হয়ে গেছি। তো যাই হোক, এর পেছনে আমার উডল্যান্ডসের জার্নিটা অনেকটা প্রভাব ফেলেছে। কলকাতায় আসার পর থেকে, তারপরে যখন উডল্যান্ডসে ছিলাম, তো ওখানে প্রচুর খাওয়া দাওয়া করতাম আমরা, প্রচুর উল্টা পাল্টা, আহ, অনেক কিছু খেতাম আমরা, বাইরের খাবার বেশিরভাগ ক্ষেত্রে। একবার মনে আছে আমার একটা বান্ধবী, যে যার কথা তোমাকে বলছিলাম কালকে, আহ, অন্বেষা। তো অন্বেষা একবার বাড়ি থেকে ইয়ে নিয়ে হ্যাঁ, তো অন্বেষা নতুন নতুন ফ্ল্যাটে শিফট হয়েছে, এবার ও রান্না বেশ ভালো করতে পারে, ঠিক আছে। তো ইয়ে পরোটা বানিয়ে নিয়ে এসেছিল। তো অনেক পরোটা নিয়ে এসেছিল, আর তার সাথে বোধহয় আলু ভাজা নিয়ে এসেছিল। না না, ঘুগনি। পরোটা আর ঘুগনি নিয়ে এসে, হ্যাঁ, পুরো এক বাটি পরোটা নিয়ে এসে, এক বাটি ঘুগনি নিয়ে এসে। আর আমি ছিলাম ওর মানে খাস দোস্ত বলতে পারো, ঠিক আছে। অনেকে আমাদের ডিপার্টমেন্টে আছে, বাট আমাকে তো বেশি দেবেই, ও জানে। আমি জানতাম না যে ও ওদিন আসবে আমাদের। তো এবার ও এসছে, তার আগে কিন্তু আমি অলরেডি খেয়েছি। আমি ক্যান্টিনে গিয়ে ভাত খেয়েছি আমার। তারপরে কি যে শোনো না গল্পটা। তো এবার ঘুগনি নিয়ে এসে, পরোটা নিয়ে এসে, আমি তো অলরেডি লাঞ্চ করে নিয়েছি। তারপর ডিপার্টমেন্টে এসে দেখছি সবাইকে ও দিচ্ছে, হ্যাঁ। এবার আমাদের একটা ছেলে ছিল জুনিয়র, সোহেল নামে। তো এবারে ও ছেলেটা না অনেক খেত। তো আমি জানতাম যে ও তো খেয়ে দিয়ে শেষ করে দেবে। দিয়ে ওরা অনেকগুলো করে পরোটা তুলে নিয়েছে, কোন দিক থেকে যে পরোটাগুলো গায়েব হয়ে গেছে আমরা জানি না। তো অন্যেরা জানতো যে এগুলো গায়েব হয়ে যাবে, ও কি করেছিল, ও অলরেডি মানে প্রায় ওই ৭-৮টা মতো পরোটা তুলে রেখে দিয়েছিল আমার জন্য। মানে আমরা ওটা আলাদা করে খাবো আমাদের গ্রুপের মধ্যে, আমাদের, আমরা যে মেয়েগুলো আছি। আর ছেলেরা তো বেশি খায় জানো। আর ছেলেরা এই অল্প অল্প করে বাইট নেয় না, পুরো পরোটাটা পারলে মুখের মধ্যে ঢুকিয়ে দেবে ওরকম। আমার এইটুকুনি বাইট ওদের, আমি যদি একটা পরোটা খাই, কি বলবো, ২ মিনিটে সেটা ১ সেকেন্ডে মানে খেয়ে নেবে। ছেলেরা এরকম হয়, মানে আমাদের ওখানে ছেলেগুলো এরকম ছিল। দিয়ে তারপর কি হয়েছে, পরোটাগুলো তো লুকিয়ে রেখেছে। হ্যাঁ, এবার আমরা তো জানি না যে ছেলেরা তো জানে না না যে ও আবার লুকিয়ে রেখেছে। তো অন্যেষা বলছে যে না ভাই, শেষ হয়ে গেছে আর পরোটা নেই, এবার যে যার মতো করে খেয়ে নে, যাদের পেট ভরেছে তো হয়েছে, না ভরলে ভাই ক্যান্টিনে গিয়ে খেয়ে নে। এবার আমরা জানতাম না যে ওই সোহেল নামে যে ছেলেটা ছিল, ও না বুঝে গেছে যে পরোটা আমরা লুকিয়ে রেখেছি। আর আমরা জানি না যে লুকিয়ে রেখেছি, ও বুঝতে পেরে গেছে, থেকে জানতে পেরেছে জানি না, যে আমরা নেশা, আমি আর দুটো মেয়ে, আমরা ক্যান্টিনে গিয়েছি লুকিয়ে, মানে যেখানে কেউ বসে না খেতে, আমরা ওখানটায় লুকিয়ে বসে খাচ্ছি। এবার যখন আমরা খাচ্ছি, খালি খাওয়া শুরু করেছি, পেছনের দিকে তাকিয়ে দেখছি সোহেল চলে এসছে, দিয়ে লাইক এভাবে দাঁড়িয়ে আছে, এভাবে আমার দিকে তাকাচ্ছে। যে আমাকে বলছে, আরুষি দি, তোমার কাছ থেকে এটা এক্সপেক্ট করিনি। দিয়ে ও লাইক ও জানলা ওখানে, দরজার ওখানে আছে, আমরা এখানে চেয়ারে বসে খেতে বসছি, অন্য সবার দিকে তাকাচ্ছে। বলছি এ কোত্থেকে খবর পেলো, তাই কোত্থেকে খবর। এবার আমি কি করেছি, আমার ৩টে পরোটা ছিল,
আমার 3টা পরোটাতে আমি জিভ দিয়ে পুরো ভালো করে মতো সেটা দিয়েছি, যাতে ও আর না খেতে পারে। ঠিক আছে? দিয়ে একটাতে মনে হয় মানে জিভে দেইনি তো, একটা ছিল, ওটা খাওয়ার জন্য পুরো দৌড়ে আসছে। আর লাইক আমি টিফিন বক্স থেকে এভাবে করে তুলে পুরোটা মুখের মধ্যে ঢুকে দিয়েছি। দিয়ে আমি আঙুল দিয়ে ঠুসছি। দিয়ে বললাম, দিয়ে অন্বেষা ওটা না ভিডিও করে রেখেছে। কি যা তা অবস্থা। দিয়ে আহ, সোহেল বলছে, আরুষদি তুমি এরকম করতে পারলে আমার সাথে, একটুও দেবে না তো? তোমার তোমার আমি ভাবতাম যে অন্বেষা লুকিয়ে রাখবে মানছি, but তুমি তো দিতে বলো, তুমি এরকম করলে আমার সাথে। উফ। তো ওখান থেকে মানে শুরু হয়েছে আমাদের মোটা হওয়ার জার্নি। হায় লেগে গেছিল, ওর নজর লেগে গেছিল। এত খেয়েছিলাম আমরা, আলাদাই। অন্বেষা মাঝে মধ্যে সেই গল্পটা বলে, আর অন্বেষা সেরা করে বলতে পারে। আমি সব, ও বলে আমি না সব থেকে ব্যাড স্টোরি টেলার, আমি স্টোরি ভালো করে বলতেই পারি না, মানে যতটা পারি বলি আর কি। কিন্তু অন্বেষা পুরো টু গুড, কি সুন্দর করে ও বলে। বলে ভাই তোরা যা খেয়েছিলিস আমার পরোটাগুলো। যাই হোক, তো চলো, এটা হলো আমাদের। ও আর এখন তো আবার এটা ইয়ে দেখবে ভাইরাল ভিডিও মাঝে মধ্যে চলে, ফেসবুক খুললেই আসে। রাজুদার পেটাই পরোটা, 20 টাকা 3টে পরোটা, ডিম দিয়ে নিলে 30 টাকা, একটা ডিম নিলে 30 টাকা, সঙ্গে কাঁচা লঙ্কা, আনলিমিটেড তরকারি, সয়াবিন আর বড়ির তরকারি দেবে, সাথে একটা কাঁচা লঙ্কা ফ্রি। রাজুদার বিখ্যাত পকেট পরোটা। এক্সাম একদম না চললে ভাবছি ওইরকম একটা পেটাই পরোটার কিছু একটা দোকান টোকান করে নেব। দেখো, তো এই ছবিটা একটু সবাই প্লিজ আঁকবে, কি করে আঁকবে? এদিক থেকে স্টার্ট করো। আগে একটা এদিকে একটা লাইন টানো, তারপরে এদিকে লাইন টেনে এইভাবে করে নিয়ে এসে এইভাবে করে করো, দিয়ে তারপর এইভাবে করে করো। তাহলে দেখবে হয়ে যাবে পাকস্থলী। এবার এই পাকস্থলীর এই অংশটাকে ফান্ডাস বলছে, এটাকে কার্ডিয়াক বলছে, এটাকে বলছে বডি, আর এই যে অংশটা নিচের দিকে পাইলোরিক। তো কার্ডিয়াক, ফান্ডাস, বডি, পাইলোরিক, 4টে অংশ, নামগুলো দিয়ে দাও। লাস্টের দিকের একদম যেটা অংশ, এটাকে বলা হয় ডিওডিনাম। ডিওডিনাম, বুঝলে? ছবিটা আগে প্লিজ এঁকে নাও সবাই। ছবি ডান। ওকে, শোনো তাহলে এবারে। তাহলে স্টোরেজ অর্থাৎ সঞ্চয়ে সাহায্য করছে, এটা আমি বলে রাখলাম। এবার এখানে স্ফিংটার, স্ফিংটার মানে হচ্ছে সংযোগস্থল। সংযোগস্থল মানে কি বলতো? এই যে দুটো পেন আমি দেখাচ্ছি, এই দুটো পেন যে জায়গাতে যুক্ত হয়েছে তাকে আমরা বলবো সংযোগস্থল। ক্ষুদ্রান্তের প্রথম অংশ, ক্ষুদ্রান্তের প্রথম অংশ হচ্ছে আমার বাম হাতে, ওটা স্টার্ট হচ্ছে। তো এর মাঝে যে সংযোগ স্থল, তাকে আমরা বলবো পাইলোরিক স্ফিংটার। কি বলবো? পাইলোরিক স্ফিংটার। কি বলছো এইসব? কোথায় তোমার বাড়ি? রুকসানা খাতুন? ও মাই গড।
তোমার বাড়ি কোথায়? যাই হোক বাবা, ও সাবধানে থেকো। ঠিক আছে? তাহলে খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝে থাকে হলো কার্ডিয়াক স্ফিংটার, আর পাকস্থলীর ডিওডিনামের মাঝে থাকে পাইলোরিক স্ফিংটার। আগে এটা লেখো, পরেরটা পরে লিখবে। খাদ্যনালী মানে এই যে খাদ্যনালী আর পাকস্থলী, এর মাঝে যে একটা সংযোগস্থল, সেখানে থাকে কার্ডিয়াক স্ফিংটার। কার্ডিয়াক স্ফিংটার। ডায়মন্ড হারবার? খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝে সংযোগস্থলে থাকে কার্ডিয়াক স্ফিংটার। চলো পরের পেজে। আচ্ছা, এখানে না একটা জিনিস লেখা নেই, আমি লিখে দিচ্ছি, হ্যাঁ? প্লিজ তোমরা লিখে নাও। 2 নম্বর দিয়ে, 2 নম্বর দেবে, এটা 1 নম্বর। 2 নম্বর লিখবে ওপরের দিকে যে পাকস্থলী ও ডিওডিনামের সংযোগস্থলকে পাইলোরিক স্ফিংটার বলা হয়। বলা হয় পাইলোরিক স্ফিংটার বলা হয়। আচ্ছা ঠিক আছে, বাদ দাও ওসব কথা। তোমরা একটু পড়াশোনা করো, যার ওখানে ঘটছে ও সাবধানে থাকুক। ঠিক আছে? তো ক্ষতি কিছু না হয়, আমরা আর কি বলতে পারি, তাই না? সমাজে কত কি হচ্ছে। খাদ্যনালী এবং পাকস্থলীর মাঝে কার্ডিয়াক স্ফিংটার, পাকস্থলীর ডিওডিনামের সংযোগস্থলে পাইলোরিক স্ফিংটার। দেখো, এবার অনেকে ভাবতে পারো যে কোনটা শুরু করব ম্যাম, আর কোনটা বুঝতে পারছি না। সহজ করে দিচ্ছি আমি। দেখো, তো পাকস্থলী থেকে পাক রস নিঃসৃত হয়। পাকস্থলী থেকে পাক রস নিঃসৃত হয়। এই যে পাক রস নিঃসৃত হয়, পাক রসের মধ্যে কি কি থাকে? 3টে উপাদান থাকে পাক রসের মধ্যে। 3টি উপাদান থাকে। কি কি উপাদান থাকে একবার আমরা লিখে নেব। মিউকাস,
থাকে মিউকাস থাকে, সেচক থাকে, মিউকাস থাকে, আর থাকে HCl। HCl এর পুরো নাম হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড। তো এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে সেটা কোত্থেকে উৎপন্ন হয়? মনে রাখতে হবে যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয় পাকস্থলীর অক্সিনটিক কোষ থেকে। অক্সিনটিক কোষ থেকে খরিত হয়। উৎসেচকের মধ্যে এখানে কি উৎসেচক থাকে? এখানে উৎসেচকের মধ্যে থাকে 1 নম্বর হলো পেপসিন। যা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাকে সাহায্য করে। প্রোটিন জাতীয় খাদ্য আংশিক পরিপাক করে। প্রোটিন জাতীয় খাদ্য আংশিক পরিপাক করে। ঠিক আছে, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড অক্সিনটিক কোষ থেকে খরিত হয়। উৎসেচকের মধ্যে এখানে থেকে পেপসিন, যা প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক করে আংশিক। আর মিউকাস কি করে? HCl এর অতি প্রদাহ থেকে পাকস্থলীকে রক্ষা করে। এই যে HCl এটা একটা অ্যাসিড, তাহলে ভাবো পাকস্থলী অ্যাসিড ক্ষরণ করছে। ভাবতে পারছো? অ্যাসিড, অনেক সময় আমরা বলি না যে আমাদের অ্যাসিডিটি হয়ে গেছে, তো পাকস্থলী থেকে এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়, এটার পরিমাণ বৃদ্ধি পেলে আমাদের মুখটা টক টক হয়ে যায়, অ্যাসিড হয়। ঠিক আছে, তো এই HCl কি কাজ করে? মনে রাখবে যে এই HCl এর কাজ হলো ব্যাকটেরিয়া ধ্বংস করা। খাদ্যে উপস্থিত ব্যাকটেরিয়া ধ্বংস করে। খাদ্যে উপস্থিত ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তো এই ব্যাকটেরিয়াকে তো ধ্বংস করে, এটা ভালো কাজ। কখনো কখনো এটা অতিরিক্ত কাজ করে ফেলে। অতিরিক্ত কাজ করলে কি হবে? পাকস্থলীর যে দেওয়ালগুলো সেগুলো নষ্ট হতে পারে। তাহলে পাকস্থলীর HCl এই অতিরিক্ত যাতে কাজ না করে, তার সেই অতিক্রিয়ার হাত থেকে পাকস্থলীর যে দেওয়াল, সেই দেওয়ালগুলোকে রক্ষা করার জন্য মিউকাস ক্ষরণ হয়। মিউকাস কি কাজ করে? HCl এর অতি প্রদাহ থেকে পাকস্থলীকে রক্ষা করে। মিউকাসের কি কাজ? পাকস্থলীর অতি প্রদাহ থেকে পাকস্থলীকে রক্ষা করা। HCl এর অতি প্রদাহ থেকে পাকস্থলীকে রক্ষা করাই হচ্ছে মিউকাসের কাজ। তাহলে একবার ওভারভিউ করে নাও যে কি হয়। পাকস্থলী থেকে পাক রস বা স্টমাক জুস, যার ইংরেজি নাম হচ্ছে স্টমাক জুস, লিখে দিচ্ছি আমি, বা স্টমাক জুস ক্ষরণ হয়। এই স্টমাক যে জুস, সেই জুসের মধ্যে কি কি থাকে? মনে করো যে এটা হলো স্টমাক জুস। ওকে, এটা হচ্ছে স্টমাক জুস, মানে পাকস্থলী থেকে নিঃসৃত হওয়া একটা জুস। এই জুসের মধ্যে কি কি রয়েছে? এই জুসের মধ্যে রয়েছে HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড। জাস্ট সাপোজ মনে করো, আমার এখানে সব আছে এক্সাম্পল দেওয়ার মতো। মনে করো এটা আছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, তাহলে হাইড্রোক্লোরিক অ্যাসিড রয়েছে এখানে HCl। তো এই HClটা কি হয়? শোনো, পাকস্থলী, মনে রাখবে যে পাকস্থলীর মধ্যে বিভিন্ন প্রকারের কোষ থাকে। কি বলবো এখানে? মনে রাখতে হবে একটা স্টার দিয়ে, যেখানে না বিভিন্ন ধরনের কোষ থাকে, এবং এই কোষগুলি থেকে এই উপাদানগুলি খরিত হয়। কোষ থাকে, এটা একটু মনে রাখতে হবে। ঠিক আছে, কোষ থাকে। তাহলে HCl কোন কোষ থেকে খরিত হয়? অক্সিনটিক কোষ থেকে HCl ক্ষরণ হয়। অক্সিনটিক কোষ বা প্যারাইটাল কোষ থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হয়। তারপর উৎসেচক
এখানে কি কি উৎসেচক থাকে? উৎসেচক, এই যে পেপসিন, এই পেপসিনটা হলো উৎসেচকের নাম, উৎসেচকের একটা নাম। পেপসিন যা প্রোটিন জাতীয় খাদ্য আংশিক পরিপাক করে। তাহলে উৎসেচক হিসেবে এখান থেকে পেপসিন যা প্রোটিন জাতীয় খাদ্য আংশিক পরিপাক করে। তারপর থাকে মিউকাস। মিউকাস কি কাজ করে? HCl এর অতিরিক্ত কাজ থেকে পাকস্থলীকে রক্ষা করে। HCl কি কাজ করে? ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। ব্যাকটেরিয়াকে ধ্বংস করা ছাড়া এটার আর কি কাজ? এর আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো, যখন পাকস্থলী থেকে প্রথম যখন পাকস্থলী থেকে প্রথম পেপসিন উৎসেচক খরিত হয়, তখন সেটা ইনঅ্যাক্টিভ থাকে। কি থাকে ওটা? ইনঅ্যাক্টিভ থাকে। আমি যদি এই পুরো সিস্টেমটাকে বন্ধ করে দিই, তাহলে এই পেনটা কোনো কাজ করবে না। এটা কি হবে? ইনঅ্যাক্টিভ থাকবে। যদি আমি এটাকে অন করি, তাহলে এটা কাজ করবে। তাহলে এটা কখন কাজ করছে? এটা অন করলে কাজ করছে। ঠিক সেরকম HCl যখন ক্ষরণ হয়, তখনই পেপসিন কাজ করে। আগে এটা পেপসিনোজেন থাকে। তো মনে রাখতে হবে যে পেপসিনোজেনকে, পেপসিনোজেন হচ্ছে পেপসিনোজেন, পেপসিনোজেন এটা হলো ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় উৎসেচক, নিষ্ক্রিয় উৎসেচক। এই নিষ্ক্রিয় উৎসেচক কি হয়? HCl এর সংস্পর্শে এসে বা HCl এর ক্রিয়াতে সক্রিয় হয়ে যায়, তখন এর নাম হয়ে যায় পেপসিন। তাহলে পেপসিনোজেনকে পেপসিনে কে কনভার্ট করে? এটা সক্রিয় লিখবো আমরা। পেপসিনে কে কনভার্ট করে? পেপসিনে কনভার্ট করে হলো HCl। মাথায় থাকবে মাথায় থাকবে সবার? কি বললাম? মাথায় থাকবে এই জিনিসটা। পেপসিনোজেনকে HCl কি করে? পেপসিনে কনভার্ট করে। এবং মনে রাখবে যে এই পেপসিন কোন কোষ থেকে উৎপন্ন হয়, বা আগে তো পেপসিনোজেন উৎপন্ন হয়। তো এটা মনে রাখবে যে চিফ সেল থেকে খরিত হয়। চিফ, চিফ মানে হচ্ছে মুখ্য। আমাদের যেমন মুখ্যমন্ত্রী মানে চিফ মিনিস্টার। তো চিফ সেলস থেকে খরিত হয়। এটি খরিত হয়, খরিত হয়। ঠিক আছে? কি বললাম? এটা চিপ সেল থেকে খরিত হয়। আর HCl খরিত হয় অক্সিনটিক কোষ থেকে। HCl খরিত হয় অক্সিনটিক বা প্যারাইটাল কোষ থেকে। আর পেপসিনোজেন খরিত হয় চিফ সেল থেকে। চিফ মানে বোঝায় মুখ্য, মুখ্য, মুখ্য। ঠিক আছে? তো মুখ্য কোষ থেকে খরিত হয়। লেখা হয়েছে সবার? পাকস্থলীর লিখবে কাজ। পাকস্থলীর কাজ।
ও চর্বিত খাদ্য। সঞ্চিত হয়। 2 নম্বর লিখবে পরিপাক। পরিপাক পাকস্থলীতে প্রোটিন খাদ্যের খাদ্যের আংশিক পরিপাক ঘটে। উৎসেচক পেপসিন প্রোটিন প্রোটিনে পরিণত করে। পরিণত করে উৎসেচক লাইপেজ উৎসেচক ফ্যাট ফ্যাটি ও গ্লিসারলে পরিণত করে। পরিণত করে 3 নম্বর লিখবে হলো HCl ক্ষরণ। পাকস্থলীয় অক্সিনটে গ্রন্থি থেকে HCl ক্ষরিত হয়। ক্ষরিত হয় ক্ষরিত হয় ক্ষরিত হয়।
বাড়ির সামনে দিয়ে বাজনা যাচ্ছে বিয়ে বাড়ির, কিছুই শুনতে পাইনি পৌলমী। কি আর করা যাবে, দুঃখের কথা। চলো পরবর্তী অংশ, ক্ষুদ্রান্ত। তো ক্ষুদ্রান্ত, ক্ষুদ্র মানে স্মল, ক্ষুদ্র মানে স্মল। আর ইন্টেস্টাইন মানে হচ্ছে, ইন্টেস্টাইন মানে হলো অন্ত্র। ভালোভাবে শোনো, ইন্টেস্টাইন এর মানে হলো অন্ত্র। তো আমাদের দুটো অন্ত্র রয়েছে, একটা বৃহৎ, একটা ক্ষুদ্র, একটা ক্ষুদ্র, একটা বৃহৎ। ক্ষুদ্র তাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন, আর যেটা বৃহৎ তাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন। মনে থাকবে, একটা স্মল ইন্টেস্টাইন আর একটাকে বলা হয় স্মল ইন্টেস্টাইন, এটা লার্জ ইন্টেস্টাইন। বোঝা গেল? দেখো, তাহলে ইন্টেস্টাইন হচ্ছে দুটো, একটা ক্ষুদ্র, একটা বৃহৎ। তো আমরা এখন পড়বো স্মল ইন্টেস্টাইন, তারপর পড়বো লার্জ ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইন কি? তো স্মল ইন্টেস্টাইন হচ্ছে পাকস্থলীর পরবর্তী অংশ। তো পাকস্থলীর পরে একটা কুণ্ডলীকৃত অংশ থাকে। যে দেখো, এখান থেকে এটা আমি ছোট করে পাকস্থলী দেখিয়েছি, আমি আরো যদি ভালোভাবে ড্র করি তো এরকম ভাবে আসবে। মনে করো এটা খাদ্যনালী, শুরু থেকে দেখাচ্ছি, খাদ্যনালী, এদিক দিয়ে এটা পাকস্থলী আসলো, পাকস্থলী হলো, পাকস্থলীর পরে এবার শুরু হচ্ছে এটা ডিওডিনাম, এই যে অংশটা, এটাকে বলবো আমরা ডিওডিনাম। এবারে কি হবে, এই জায়গাতে এরা এবার এই করে পেঁচিয়ে 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 রয়েছে, এইভাবে করে পেঁচিয়ে পেঁচিয়ে রয়েছে। বোঝা গেল? তো এই যে সরু নলাকার পেঁচানো বা কুণ্ডলীকৃত, কুণ্ডলীকৃত কুণ্ডলীকৃত গঠন তাকেই বলা হয় ক্ষুদ্রান্ত, বলা হয় ক্ষুদ্রান্ত। বোঝা গেল? ক্ষুদ্রান্ত। তাহলে পাকস্থলীর পরবর্তী সরু নলাকার কুণ্ডলীকৃত নালীটিকে ক্ষুদ্রান্ত বলা হয়। এটি তিনটি অংশ দ্বারা গঠিত হয়। তাহলে সবাই একটু লিখবে খাতায়, পাকস্থলীর পরবর্তী, পাকস্থলীর পরবর্তী পরবর্তী সরু নলাকার কুণ্ডলীকৃত গঠন হলো ক্ষুদ্রান্ত, হলো ক্ষুদ্রান্ত, হলো ক্ষুদ্রান্ত। এটাকে খাতায় লিখো। তারপর শুরু করবে, এর তিনটি অংশ রয়েছে, এর তিনটি অংশ রয়েছে, এর তিনটি অংশ রয়েছে বা তিনটি অংশ দ্বারা গঠিত হয়। তাহলে পাকস্থলীর পরবর্তী অংশ লিখবে, এর দৈর্ঘ্য প্রায় 5 মিটার। পরবর্তী অংশ যে লিখলে তার পাশে জায়গা থাকলে লিখবে এর দৈর্ঘ্য প্রায় 5 মিটার। সেন্টিমিটারে না, এটা মিটারে, 5 মিটার। তাহলে বুঝতে পারছি এটা কিন্তু অনেকটাই লম্বা, মানে অনেকটাই বড়, কিন্তু এটা পেঁচিয়ে পেঁচিয়ে থাকে বলে বোঝা যায় না। এটা ক্ষুদ্রান্ত মানে এটা ভেবো না যে এটা ক্ষুদ্র, এটা কিন্তু ক্ষুদ্র নয়। বুঝলে? যেহেতু এটা সরু, যেহেতু এটা সরু হয় তাই নাম পড়েছে ক্ষুদ্র, বাট অ্যাকচুয়ালি এটা কিন্তু লম্বা,
অনেকটাই লম্বা। এবার তিনটে অংশের প্রথম যে অংশটা তা হলো ডিওডিনাম, লিখবে 1 নাম্বার দিয়ে ডিওডিনাম। এটি ক্ষুদ্রান্তের প্রথম অংশ। কি হয় এটা? ইংরেজি ইউ শেপড বা সি শেপড হয়। ইংরেজি ইউ আকৃতির বা সি আকৃতির হয়ে থাকে। এর দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার। এখানে ব্রুনাস গ্রন্থি থাকে। এই ডিওডিনামে কি থাকে? ব্রুনাস গ্রন্থি থাকে। এবং এই ব্রুনাস গ্রন্থি থেকে কি হয়? মিউকাস ক্ষরণ হয়, যা খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে কি কি জানা গেল? ক্ষুদ্রান্তের প্রথম যে অংশ, ক্ষুদ্রান্তের প্রথম অংশটাকে বলা হয় ডিওডিনাম। ক্ষুদ্রান্তের প্রথম যে অংশ তাকে বলা হয় ডিওডিনাম। এই যে সি আকৃতির একটা গঠন দেখতে পাচ্ছ, এই যে সি আকৃতির গঠন, আমি হালকা সবুজ রং দিয়ে যেটা দেখাচ্ছি, এই যে সি আকৃতির এই যে গঠনটা, এটাকেই বলা হয় ডিওডিনাম। দেখতে পাচ্ছ? এটা সিও ভাবতে পারো, সি, আবার এই দিক থেকে দেখতে গেলে এটা ইউ, যদি আমরা এটাকে উল্টে দিই তাহলে ইউ লাগবে। তাহলে সিও আমরা বলতে পারি, আবার ইউ বলতে পারি। তাই লেখা আছে ইংরেজি ইউ শেপড বা সি শেপড। কথাটা বুঝতে পারলে? এটা ইউ লাগছে আবার সি লাগছে। একটু ভালো করে যদি আমরা উল্টে দেখি তাহলে ইউ, আর নর্মালি সি। তো ইউ শেপড বা সি শেপড, যাই বলো না কেন একই ব্যাপার। দৈর্ঘ্য প্রায় 25 সেন্টিমিটার, আর এখানে ব্রুনাস গ্রন্থি থাকে। সবাই লিখেছো? এটা সবার হয়েছে? সবার এটা হয়েছে? ক্ষুদ্রান্ত, হ্যালো? তাহলে ক্ষুদ্রান্তের যে প্রথম অংশ যেটা ডিওডিনাম, ক্লিয়ার? এরপর আসবে জেজুনাম। এটা মধ্যবর্তী অংশ। এটি ক্ষুদ্রান্তের মধ্যবর্তী অংশ। এটা প্রায় 2.5 মিটার হয়। এটা প্রায়, এখানে 1.5 আছে, এটা প্রায় 2.5 মিটার দৈর্ঘ্যে লেখা আছে, ঠিক দৈর্ঘ্য। মধ্যবর্তী, কথা লিখবে কুণ্ডলীকৃত, কুণ্ডলীকৃত অংশ, মধ্যবর্তী বা মাঝখানের কুণ্ডলীকৃত অংশ। তারপর আছে ইলিয়াম। ইলিয়াম এটি শেষ অংশ, দৈর্ঘ্য প্রায় 3 মিটার। এবং এখানে মনে রাখবে একটা জিনিস, পিয়ার্স প্যাচেস থাকে। এখানে পিয়ার্স প্যাচেস থাকে। এই অংশটি বৃহদন্ত্রের সঙ্গে সংলগ্ন থাকে। ইলিয়াম বৃহদন্ত্রের সাথে সঙ্গে বৃহদন্ত্রের সঙ্গে সংলগ্ন থাকে, সংলগ্ন থাকে। সংলগ্ন থাকে। ইলিয়াম বৃহদন্ত্রের সাথে সংলগ্ন থাকে। দৈর্ঘ্য প্রায় এত। এটি প্যাঁচানো অবস্থাতে থাকে, প্যাঁচানো অবস্থায়, প্যাঁচানো অবস্থায় থাকে।
হয়ে গেছে। হচ্ছে কাজ, হ্যাঁ, খাতায় সবাই পয়েন্ট করবে কাজ। কাজ, খাদ্যবস্তু গ্রহণ 1 নম্বর কাজ। খাদ্যবস্তু গ্রহণ, এটি পাকস্থলীর পাক মণ্ডক গ্রহণ করে। গ্রহণ করে। 2 নম্বর, পাক পাচক রস ক্ষরণ। পাচক রস ক্ষরণ, ক্ষুদ্রান্তের আন্ত্রিক গ্রন্থি থেকে আন্ত্রিক রস ক্ষরিত হয়। ক্ষুদ্রান্তের আন্ত্রিক গ্রন্থি থেকে হয়, ক্ষরণ হয়, যার মধ্যে শর্করা ভঙ্গক, প্রোটিন ভঙ্গক, যার মধ্যে ভঙ্গক, প্রোটিন ভঙ্গক ও ফ্যাট তিন নম্বর, পরিপাক। পরিপাক, ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন ও ফ্যাটের পরিপাক সম্পন্ন হয়। ক্ষুদ্রান্তে শর্করা, প্রোটিন ও ফ্যাটের সম্পূর্ণ পরিপাক হয়। সম্পূর্ণ পরিপাক হয়। সম্পূর্ণ পরিপাক হয়। লেখা হলে সবাই বলবে। লেখা হলে আপনারা একটু জানাবেন আমাকে অনুগ্রহ করে।
হয়ে গেছে? ওকে, 4 নম্বর পয়েন্ট লিখবো, শ্বসন। শ্বসন, ক্ষুদ্রান্তের আন্তরিক ভিলাইয়ে খাদ্যের পাচিত সরল অংশ শোষিত শোষিত হয়। ক্ষুদ্রান্তের ভিলাই নামক অংশে খাদ্যবস্তু শোষিত হয়। 5 নম্বর, হরমোন। সিক্রেটিন, অ্যান্টেরোগ্যাস্ট্রন, কোলেসিস্টোকাইনিন ইত্যাদি হরমোন খরিত হয়। ক্ষুদ্রান্ত থেকে সিক্রেটিন, কোলেসিস্টোকাইনিন, কোলেসিস্টোকাইনিন ও আরো নামক হয়, মিশ্রিত হয়। ফার্স্ট পয়েন্টটা বুঝিয়ে দিচ্ছি। ক্ষুদ্রান্ত, মনে করো এটা ক্ষুদ্রান্ত, ঠিক আছে? এই ক্ষুদ্রান্তের যে দেওয়াল, এবারে এখানে এরকম অংশ থাকে, এরকম এরকম আঙ্গুলের প্রবর্ধকের মতো, এরকম আঙ্গুলের প্রবর্ধকের মতো, প্রবর্ধকের প্রবর্ধকের মতো গঠন থাকে। এই আঙ্গুলের প্রবর্ধকের মতো যে গঠন, এগুলোকে বলা হয় ভিল্লি বা ভিলাই। বলা হয় ভিল্লি বা ভিলাই। এগুলি কি করে? এগুলো যে পাচিত খাদ্যবস্তু তাকে শোষণ করে। ক্ষুদ্রান্তের মধ্যে ফাইনাল ডাইজেশন হয় সমস্ত প্রকারের খাদ্যের। এবারে যে ফাইনাল ডাইজেশনটা হলো, এবারে আমরা কি জানি খাদ্য কি হয়? গ্রহণ, পরিপাক, তারপরে কি হয়? পরিপাকের পর শ্বসন। এই যে খাদ্যের শ্বসন, সেটা কোথায় সম্পন্ন হয়? ক্ষুদ্রান্তে হয়। কারা করে? এই ভিল্লি বা ভিলাইতে খাদ্যবস্তু শোষিত হয়। ঠিক আছে? তাহলে এগুলো হলো ভিল্লি বা ভিলাই। ক্লিয়ার? এই আঙ্গুলের মতো, এই যে আঙ্গুলের প্রবর্ধকের মতো যে গঠন, এগুলো। বোঝা গেল মনিকা মাঝি কি বললাম? বুঝতে পেরেছো? এবার আসে বৃহদন্ত্র। তো বৃহদন্ত্র ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ, এটাকে বলা হয় লার্জ ইন্টেস্টাইন। এটা প্রশস্ত হয়, এর দৈর্ঘ্য প্রায় 3 মিটার। এখানে কোনো গ্রন্থি থাকে না, এটা গ্রন্থিবিহীন হয়। এটা পায়ু অর্থাৎ অ্যানাস পর্যন্ত বিস্তৃত থাকে। এর অংশ কি কি? সিকাম, কোলন, মলাশয়, পায়ু ছিদ্র, এই 4টি অংশ দ্বারা গঠিত হয়। সিকাম, কোলন, মলাশয়, পায়ুছিদ্র, 4টি গঠন দিয়ে বৃহদন্ত্র গঠিত হয়। এটি ক্ষুদ্রান্তের পরবর্তী অংশ। প্রশস্ত, দৈর্ঘ্যে প্রায় 3 মিটার, গ্রন্থিবিহীন। ঠিক আছে? পরের দিন আমি ছবি দেখাবো।
তো বৃহদন্ত্রের যে প্রথম অংশ তার নাম হলো সিকাম। এটা দৈর্ঘ্যে প্রায় 6 থেকে 7 সেন্টিমিটার, আর প্রস্থে মানে চওড়ায় চওড়ায় 5 থেকে 6 সেন্টিমিটার হয়। তারপরে অ্যাপেন্ডিক্স। তো অ্যাপেন্ডিক্স কি? সিকামের নিচে উপস্থিত থাকে, এটা নিষ্ক্রিয় অঙ্গ, আঙ্গুলের প্রবর্ধকের মতো এটা দেখতে হয়। এটা আমাদের দেহে উপস্থিত কিন্তু কোনো কাজ করে না। 8 থেকে 5 সেন্টিমিটার এটার দৈর্ঘ্য হয়। একসময় এটার কাজ ছিল, কিন্তু এখন এটা কার্যকারিতা হারিয়ে ফেলেছে, তাই এটা লুপ্ত প্রায় বা নিষ্ক্রিয় অঙ্গ নামে পরিচিত। ঠিক আছে, চলো। তারপর আসে ফলন। এটা যদি লেখা বাকি থাকে পরে লিখে নিই, আমি তো বলে দিই। আর বেশি স্লাইড নেই, কি অবধি আছে এখানে? লালা গ্রন্থি পর্যন্ত। ঠিক আছে, পরিপাক 20 পর্যন্ত করাবো, 21, 22, 23, 24 করে করাবো, দেখি হয় কিনা। তারপরে কলন। সিকামের পরবর্তী এটা পেশিবহুল অংশ। এটা 4 প্রকারের হয়। একটা হচ্ছে অ্যাসেন্ডিং, একটা ডিসেন্ডিং, ট্রান্সভার্স এবং সিগময়েড। ছবি দেখিয়ে আমি পরের দিন ভালো করে বুঝিয়ে দেব, আজকে লিখে নাও। তারপরে মলাশয়, লাস্টে পায়ু ছিদ্র। অ্যাসেন্ডিং, ডিসেন্ডিং, ট্রান্সভার্স, সিগময়েড, 4টে কলন। আচ্ছা, তোমাদের কি ক্লাস আছে? আর ক্লাস নেই না তোমাদের? আর কি ক্লাস আছে আজকে? হয়েছে এটা? আরে কোন ডাইজেশন লাইনটা বলবো বলো? ডাইজেশন লাইন তো অনেক আছে, কোন ডাইজেশন লাইনটা বলে আমি বুঝতে পারছি না। মমতাজ? আমি বুঝলাম না তুমি কি বলছো, কোন লাইনটার কথা বলছো? তুমি হ্যান্ড রেস করো, আমি তোমার কথা শুনতে চাই। মমতাজ, তুমি হ্যান্ড রেস করো, তুমি হাত তোলো, আমি তোমাকে অ্যালাউ করছি কথা বলতে, তোমার কথায় সমস্যা হচ্ছে। মমতাজ, মল্লিক, মমতাজ, সেলিনা, শেলি, 4টে নাম নিয়ে তুমি একটা নাম তৈরি করেছো, তুমি হাত তোলো। ইট ইজ এ, কোনটার কথা বলছো? ওটা তো ইট ইজ আ ফাইনাল, সরি, ইট ইজ আ কমন পাসেজ অফ, ইট ইজ আ কমন পাসেজ অফ ফুড অ্যান্ড এয়ার, ওই ল্যান্ডের কথা বলছো? কই, তুমি তো হাত তোলোনি মমতাজ। দেখো, একটা হ্যান্ড রেজ করার অপশন আছে। হাত না তুললে আমি তোমার কথা শুনতে পাবো না, হাত তোলো, আমি শুনবো তোমার কথা। কেউ কোনো কথা বলতে চাও? ও, ইটস আ কেমিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রসেস। মানে মেকানিক্যাল মানে হলো যান্ত্রিক, আর বায়োকেমিক্যাল মানে হলো জৈব রাসায়নিক পদ্ধতি। মেকানিক্যাল কেন বলছে? এই যেমন আমি আগের দিন বলছিলাম যে আমরা চাল, যে চালের গুঁড়ি হয় তো মিলে আমরা নিয়ে যাই, সেখানে অনেক যন্ত্রপাতি থাকে, তাই কি না? তো যখন কোন একটা পদ্ধতি যন্ত্রপাতি দ্বারা ঘটে তখন তাকে বলা হয় যান্ত্রিক। তাহলে এটা এক প্রকারের যান্ত্রিক পদ্ধতি।
এখানে মেকানিক্যাল, অবশ্যই ফুড কি হচ্ছে, ভাঙছে। এই যে ফুড ভাঙছে, এটা মেকানিক্যাল পদ্ধতি অবশ্যই, মানে যান্ত্রিকের পাশাপাশি এটা তো জীব দেহে ঘটছে, মানে কি এটা জৈব। আমরা মানুষ আমাদের দেহে ঘটছে, মানে এটা জৈব প্লাস কেমিক্যাল, কারণ বিভিন্ন উৎসেচক এখানে ক্রিয়া করে, তাই এটা কেমিক্যাল। তাই নাম দেওয়া হয়েছে মেকানিক্যাল অ্যান্ড বায়োকেমিক্যাল প্রসেস। বুঝতে পারলে কি বললাম আমি? মাথায় ঢুকলো? হ্যাঁ বলো। প্যাস্টিফিকেশন। ঠিক আছে, ঠিক আছে, আমি বলে দিচ্ছি। ঠিক আছে, আমি বলে দিচ্ছি ওই জিনিসটা। ওকে, ওকে। শিপ্রা ঘোষ কিছু বলবে? শিপ্রা ঘোষ বলো। শিপ্রা। সুস্মিতা দাস। সুস্মিতা। সুস্মিতা বলো। হ্যালো হ্যাঁ বলো। এর আগে কাজ ছিল তৃণভোজী, যে আগে তো আমরা কি জানি যে আমাদের পূর্বপুরুষরা আমরা একসময় ঘাস খেয়েছি, লতা পাতা খেয়েছি। তো এই অ্যাপেন্ডিক্সটা পশুদের কিন্তু থাকে যারা তৃণভোজী, যেমন মনে করো যে ছাগল, গরু, ভেড়া, এদের মধ্যে অ্যাপেন্ডিক্স থাকে। কারণ এরা কি খায়? ঘাস খায়, সবুজ ঘাস, লতা পাতা। তো বেসিক্যালি অ্যাপেন্ডিক্সটা এই তৃণভোজী খাদ্যকে পরিপাকে সাহায্য করে। কিন্তু যত ইভলিউশন হয়েছে, যত অভিব্যক্তি হয়েছে, ধীরে ধীরে আমরা আর তৃণভোজী সেভাবে খাদ্য কাঁচা অবস্থাতে গ্রহণ করি না, ফলে এটার আর কোনো কাজে আসে না। তার জন্য এটা নিষ্ক্রিয় হয়ে গেছে। বুঝতে পারলে সুস্মিতা? আর কোনো কোয়েশ্চেন? চল। আর কেউ কোনো কথা বলতে চাও? এনিথিং? দেখো, তাহলে বৃহদন্ত্রের প্রথম অংশ হলো সিকাম। দৈর্ঘ্য প্রায় 6 থেকে 7 সেন্টিমিটার, চওড়া এটা 5 থেকে 6 সেন্টিমিটার। অ্যাপেন্ডিক্স জানলাম, পরের দিন আমি ছবিও দেখিয়ে দেবো অ্যাপেন্ডিক্সের, খুব ভালো একটা ছবিও রয়েছে। তো বৃহদন্ত্রের কাজ কি? এটা মল সৃষ্টি করে, মল জমা রাখে এবং ত্যাগে সাহায্য করে, জলের বিশোষণে সাহায্য করে, ভারী ধাতু ক্ষরণেও সাহায্য করে। বৃহদন্ত্র থেকে বিভিন্ন ভারী ধাতু ক্ষরণ হয়, তো সেগুলো ক্ষরণেও সাহায্য করে এবং জলের বিশোষণে সাহায্য করে। এই হলো তোমার বৃহদন্ত্রের কাজ। ঠিক আছে? তো এটা তোমরা হয়তো নাও বুঝতে পারো যে অ্যাসেন্ডিং ডিসেন্ডিং মানে কি। দেখো, অ্যাসেন্ডিং মানে হচ্ছে ওপরের দিকে ওঠা, যখন এইভাবে করে তোমার ক্ষুদ্রান্ত এন্ড হচ্ছে, এখান থেকে শুরু হয়ে যাচ্ছে সিকাম। সিকাম এইভাবে করে এইভাবে করে এইভাবে করে রয়েছে, এইভাবে করে করে এইভাবে রয়েছে। তাহলে
এই যে অংশটা যেটা উপরের দিকে উঠছে এটাকে বলা হয় অ্যাসেন্ডিং। অ্যাসেন্ডিং মানে উপরের দিকে ওঠা। তারপর এটা নিচের দিকে নামছে এটাকে বলা হয় ডিসেন্ডিং কলন। তো ভেতরেরটা হচ্ছে ক্ষুদ্রান্ত, আর চারিদিকে যে এভাবে তাকে আবৃত করে রেখেছে এটা হলো বৃহদন্ত্র। তো বৃহদন্ত্রের যে অংশটা উপরের দিকে উঠছে এটাকে অ্যাসেন্ডিং কলন বলা হয়। তো বেসিক্যালি পুরোটা এই জায়গাটা সিকাম, সিকামের পরে এটা কলন, এটা কলন, এটা কলন, এটাও কলন। তো কলন চারটে, একটা অ্যাসেন্ডিং, একটা ডিসেন্ডিং, আর এটা হচ্ছে ট্রান্সভার্স। ট্রান্সভার্স মানে হচ্ছে আড়াআড়ি করে থাকা। এটা হলো ট্রান্সভার্স মানে হলো আড়াআড়ি ভাবে থাকা। তারপর নিচের দিকে যেটা আসছে সেটা বলা হয় সিগময়েড। কি বলা হয়? সিগময়েড বলা হয়। সিগময়েড কলন, সিগময়েড কলন। এরপর এখানে আসবে মলাশয়, তারপরে পায়ু ছিদ্র। মলাশয় মানে হলো রেকটাম, মলাশয় যেখানে মল থাকে, মলাশয়। তারপরে আসবে অ্যানাস বা পায়ু ছিদ্র। দেখো, মলাশয় যেখানে মল সাময়িকভাবে জমা থাকে, তারপরে পায়ু ছিদ্র যেটা মল ত্যাগ করে। বুঝতে পারলে? কারো কোনো ডাউট আছে এখানে? বইয়ে ভুল আছে? মাথায় ঢুকলো সবার? অ্যাসেন্ডিং কলন, ট্রান্সভার্স কলন, ডিসেন্ডিং কলন, সিগময়েড কলন। বুঝতে পারলে? এবার দেখবো আমরা কি কাজ করে। তাহলে মল সৃষ্টি করছে, মল ত্যাগ করছে, জমা রাখছে, জলের বিশোষণে সাহায্য করে, ভারী ধাতু ক্ষরণেও সাহায্য করে। এবারে ব্রততি একটা প্রশ্ন করেছিল যে পেরিস্টলোসিস চলন কাকে বলে। আর ম্যাস্টিফিকেশন, ম্যাস্টিফিকেশন মানে হলো খাবার এই যে আমরা চিবিয়ে খাই, এই খাবার চিবানোর পদ্ধতিকেই বলা হয় ম্যাস্টিফিকেশন। কি বললাম? এই যে আমরা খাবার চিবিয়ে চিবিয়ে খাই মানে খাদ্যবস্তু চর্বণ করা, এই চর্বণ করার পদ্ধতিকে বলা হয় ম্যাস্টিফিকেশন। গেল। এবার আসে পেরিস্টলোসিস চলন কাকে বলে। আচ্ছা, তো দেখো আমরা যখন খাবার খাই তো এই পর্যন্ত আমরা একটা প্রেসার দিই। আমি দিলাম একটা প্রেসার, কিছুটা খেয়ে দেখাই। আমার কাছে ড্রাই ফ্রুটস রয়েছে। তো এই পর্যন্ত আমি খেলাম, তাহলে আমি একটা প্রেসার দিলাম, যে প্রেসারটা দেওয়ার ফলে খাবারটা গেল। আচ্ছা, তো এই পর্যন্ত না হয় আমি প্রেসার দিলাম, বাকি রাস্তাটা কিভাবে যাচ্ছে? বাকি এই দিক হয়ে পাকস্থলীতে কিভাবে গেল? এটা তো মাথায় আসে না তোমাদের একবারও। এখানে কি জাদু মন্ত্র হচ্ছে? কিভাবে যাচ্ছে? তো যে পদ্ধতিতে এই অটোমেটিক্যালি, অটোমেটিক্যালি যে পদ্ধতিতে এই খাদ্যবস্তু, খাদ্যের যেটা মন্ড, যখন আমরা খাবার চিবিয়ে চিবিয়ে খাই তখন আমরা সেই খাবারটাকে একটা দলার মতো করে দিই, দলা পাকিয়ে দিই খাবারটা, মনে করো এটা খাবারের দলা। তুমি এতটা ধরনের খাবার নিয়েছো, ওই অতটা খাবার একটা দলার মতো হয়ে যায়, এটাকে আমরা তখন বলবো চিবানোর পরে খাদ্যের দলা বা খাদ্যের মন্ড, খাদ্যমন্ড। ইংলিশে বলা হয় বোলাস, বলাস। তাহলে এই যে বলাসটা এ কি করে, এ আস্তে আস্তে করে টুক 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 করে নিচের দিকে নামে, এদিক হয়ে এদিক হয়ে এদিক হয়ে এদিক হয়ে টুক 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 টুক। বলছি বাবা, শোনো আমার কথাটা আগে। এটা টুক 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 করে নামছে। তো যে পদ্ধতিতে, যে পদ্ধতিতে বা যে চলন ক্রিয়ার ফলে খাদ্যবস্তু অর্থাৎ বলাস পাক তোমার খাদ্যনালী হয়ে পাকস্থলিতে প্রবেশ করে, তা সেই চলনকে বলা হয় পেরিস্টলোসিস চলন। কি বলা হয়? পেরিস্টলোসিস চলন। 4 নম্বরটা লিখেছি ভারী ধাতু ক্ষরণ করা। এখান থেকে বিভিন্ন ভারী ধাতু খরিত হয়, বিভিন্ন ভারী ধাতু খরিত হয়। কোত্থেকে?
বৃহদন্ত্র থেকে। বুঝতে পারলে সবাই কি বললাম? পেরিস্টোলোসিস চলন কাকে বলে? যে পদ্ধতিতে যে যে পদ্ধতিতে খাদ্যনালী থেকে ক্রমসংকোচনের ফলে পাকস্থলীতে পৌঁছায় তাকে পেরিস্টোলোসিস চলন বলা হয়। পেরিস্টোলোসিস চলন বলা হয়। বুঝলে? এটাকে লেখো, তারপরে 4টে ভাগ বলছি। ক্লিয়ার? তো 4টে ভাগও জিজ্ঞেস করছে। 4টে ভাগ খুব সহজ। এইভাবে করে এটা হচ্ছে অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং মানে খাদ্য, এই যে ভেতরে যে ক্ষুদ্রান্ত রয়েছে, এটা এখান থেকে এর সঙ্গে এখানে কানেক্ট হলো। তাহলে এই যে অঞ্চলটা, এটাকে বলো আমরা সিকাম। হলো সিকাম। ঠিক আছে? সিকামের পরে কি শুরু হলো? কলন। সিকামের পর শুরু হচ্ছে কি? কলন। এটা হচ্ছে, এগুলো হলো কলন, এটাও কলন, এটাও কলন। কলন, এই কলনটা হচ্ছে সিগময়েড। এটা হলো মলাশয়, বায়ু। ফাতেমা এবারে মাথায় ঢুকলো। তাহলে খাদ্যবস্তু যে ক্ষুদ্রান্তের পর কোথায় যায়? যেটা অপাচ্য থাকে, এই অপাচ্য খাদ্যবস্তু এবারে প্রবেশ করে বৃহদন্ত্রে। বৃহদন্ত্রে সিকামে প্রবেশ করে, সিকাম হয়ে তারপর সেটা কোথায় যায়? কলনে প্রবেশ করে। সিকাম হয়ে এটা কলনে প্রবেশ করে। এবং মনে রাখতে হবে, এই সিকামের সাথেই এখানে এরকম একটা গঠন থাকে, এই সিকামের সাথে। এই গঠনটাকেই বলা হয় অ্যাপেন্ডিক্স। এটাকেই বলা হয় অ্যাপেন্ডিক্স। বলা হয় অ্যাপেন্ডিক্স। তাহলে এটা সিকাম, এই যে হালকা একটা ফোলা মতো যে অংশটা রয়েছে, এটা সিকাম, এবং সিকামের সাথে থাকে অ্যাপেন্ডিক্স। তারপরে কলন, অ্যাসেন্ডিং,
তারপর ট্রান্সভার, তারপর ডিসেন্ডিং সিগময়েড, তারপরে রেকটাম বা মলাশয়, তারপরে পায়ু। এটা হলো বৃহদন্ত্রের ছবি। তাহলে আমি বলেছিলাম যে ছবিটা আমি পরের দিন করাবো, ছবি কিন্তু আমি এখানেই করিয়ে দিলাম। ঠিক আছে। বোঝা গেল সবার? একজন দেবযানী লিখেছে পেয়ার্স প্যাচেস মানে কি? আহ, মানে এক ধরনের এখানে প্যাচেস থাকে, মানে হয় না, কেমন করে বোঝাবো? ঠিক আছে, আমি পরের দিন একটা ছবি দেখাবো। এটা ক্ষুদ্রান্তের একদম লাস্টের দিকের একটা গঠন, এখানে একটা প্যাচের মধ্যে থাকে একটা প্যাচেস। তো গুগলে একটু সার্চ করলে দেখতে পাবে পিয়ার প্যাচেস। তো বেসিক্যালি এটা অনাক্রমতায় সাহায্য করে। পিয়ার্স প্যাচেস কি করে মনে রাখবে? অনাক্রমতায় সাহায্য করে। ক্ষুদ্রান্তের লাস্টের দিকে থাকে এই যে এটা, অনাক্রমতায়, অনাক্রমতায় সাহায্য করে, অনাক্রম্যতায় সাহায্য করে। তাহলে আজকে এই অবধি থাকছে। ঠিক আছে, আজকে অনেকটাই পড়ালাম। এর পরের দিন পরিপাক গ্রন্থি আমরা শুরু করব। পরের দিনে পরিপাক গ্রন্থি শুরু করব। ঠিক আছে, সবাইকে টাটা, শুভরাত্রি, অ্যাডভান্স। ভালো করে মন দিয়ে পড়ো, ভালো থেকো, টাটা, গুড বাই।